আসসালামু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দিনের মতো আজকে ক্লাসে করছি। আমরা আজকে আলোচনা করবো মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012। প্রতিদিনের মতোই শ্রুতির সংজ্ঞা দুই ধারায় বলা রয়েছে। 4 ধারায় বলা আছে মানি লন্ডারিং অপরাধ ও দণ্ড। 7 ধারায় বলা আছে তদন্তে বাধা, অসহযোগিতা, প্রতিবেদন প্রেরণের ব্যর্থতা, তথ্য সরবরাহ বাধা দেওয়া দণ্ড। 8 ধারায় বলা আছে মিথ্যা তথ্য প্রদানের দণ্ড। 13 ধারায় বলা আছে জামিন সংক্রান্ত বিধান। 27 ধারায় বলা আছে সত্তা কর্তৃক অপরাধ। এই মাত্র 7-8টি ধারা মানি লন্ডারিং এ আপনাদের পড়তে হবে। আর এরপর আছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012, দুইটি 2012 সালের আইন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 সালের 3 ধারা রয়েছে মানব পাচারের সংজ্ঞা। 6 ধারা রয়েছে মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড। 7 ধারা রয়েছে সংঘবদ্ধ মানব পাচার এই অপরাধের দণ্ড। 8 ধারা রয়েছে অপরাধ সংগঠনের প্ররোচনা, ষড়যন্ত্র বা প্রচেষ্টা চালানোর দণ্ড। 10 ধারায় রয়েছে মানব পাচার অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপহরণ, চুরি, দস্যুতা, আটক করার জন্য। 11 ধারা রয়েছে পতিতাবৃত্তি বা অন্য কোনো ধরনের যৌন শোষণ বা নিপীড়নের জন্য আমদানি বা স্থানান্তরের দণ্ড। 12 ধারায় রয়েছে পতিতালয় পরিচালনা বা কোনো স্থানকে পতিতালয় হিসেবে ব্যবহারের অনুমতি প্রদানের দণ্ড। 13 ধারায় রয়েছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানোর দণ্ড। 14 ধারায় রয়েছে ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। আর 15 ধারায় রয়েছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়েরের দণ্ড। 19 ধারায় রয়েছে তদন্ত প্রক্রিয়া। 20 ধারায় রয়েছে প্রতিরোধমূলক তল্লাশি এবং আটক। কে আমি ক্লাসে আছি। ও ক্লাসে পড়ার জন্য ফোন দিচ্ছেন? ক্লাসই আছি, আমার ক্লাসে পড়ে। ভালো থাকবেন। আচ্ছা, একটু ডিস্টার্ব হয়েছে, শিক্ষার্থী ফোন দিয়েছে, সে পড়তে চায়। এনিওয়ে, তা আমরা শিরোনাম শুনছিলাম, আমরা বিস্তারিত আলোচনায় যাব। মানি লন্ডারিং আইন 2012, মানি লন্ডারিং কাকে বলে, বা মানি লন্ডারিং আইন কেন মামলা হয়, কিভাবে মামলা হয়, এই মামলা হলে অপরাধীরা কি কি অপরাধ সাধারণত করে থাকে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। আহ মানি লন্ডারিং এর 2 এর ফ, হ্যাঁ? ফল লিখতে যে ফ, সে ফয়ে মানি লন্ডারিং অর্থ বলছে নিম্নবর্ণিত উদ্দেশ্যে অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর। তাহলে মানি লন্ডারিং এর 3টি বিষয়ে যদি হয়, সেই ক্ষেত্রে মানি লন্ডারিং হয়েছে বলে গণ্য হবে। একটি হচ্ছে স্থানান্তর, অর্থাৎ টাকাটি অবৈধ উপায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। 2 বলা আছে রূপান্তর, এই টাকাটিকে রূপান্তর করতে হবে। আর এই টাকাটিকে হস্তান্তর করতে, অর্থাৎ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে প্রদান করতে হবে। মানি অর্থ তো টাকা আমরা বুঝি, লন্ডারিং অর্থ হলো যে বাজেভাবে, যদি এটার অপব্যবহার করে, এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা এসেছে, যদি এটাকে হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করা হয়, অর্থাৎ অবৈধ উপায়ে অর্জিত কোনো সম্পদ যদি এক স্থান থেকে অন্য স্থানে, সেটা অবশ্যই দেশের বাইরে প্রেরণ করা হয়। অর্থাৎ অবৈধভাবে অর্জিত সম্পত্তি যদি দেশের বাইরে প্রেরণ করা হয় অবৈধ উদ্দেশ্যে, সেটি, সেই অবৈধ টাকাটি বা কালো টাকাটি মানি লন্ডারিং বলে গণ্য হবে। এরপরে 2 এর ময়ে আছে সত্তা। সত্তা আসলে কি? সত্তা অর্থ হচ্ছে আইনি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমবায় সমিতি বা এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সংগঠন। এখানে সত্তা বলতে সাধারণত আমরা পারস্পরিক 2টি পক্ষকে এখানে আমরা বুঝে থাকি। কিন্তু এর পাশাপাশিও কোনো প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমবায় সমিতি, এক বা একাধিক ব্যক্তির গঠিত কোনো সংগঠন, অর্থাৎ এই যে সংগঠন, এই প্রত্যেকটি বিষয়ে এক একটি সত্তা হিসেবে পরিচিত।
এরপরে 4 ধারায় বলছে মানি লন্ডারিং এর অপরাধ ও দণ্ড। এই আইনের উদ্দেশ্য পূরণ করবে মানি লন্ডারিং একটি অপরাধ বলে গণ্য হবে, একে বলছে। 2 এসে বলছে কোন ব্যক্তি মানি লন্ডারিং অপরাধ করলে মানি লন্ডারিং অপরাধ সংগঠনের চেষ্টা সহায়তা ষড়যন্ত্র করলে 4 বছর এবং অনধিক 12 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, এবং ইহার অতিরিক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা 10 লক্ষ টাকা পর্যন্ত বা অনধিক দণ্ডে দণ্ডনীয় হবেন। আর শর্ত আছে যে যদি আদালত কর্তৃক এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে আদালত অপরিশোধিত অর্থের পরিবর্তে কারাদণ্ড বৃদ্ধি করে দিতে পারে। তিনি বলছে আদালত কোনো অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসেবে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানি লন্ডারিং এর কোনো সম্পৃক্ত অপরাধের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট কোন সত্তা, চারে বলছে এই অধীনে অপরাধ সংগঠন করলে, অপরাধ সংগঠনের চেষ্টা করলে সে এই 27 ধারার বিধান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে, এবং তার শাস্তি যদি সে সম্পত্তির মূল্য অনন্য 20 লক্ষ টাকা বা দ্বিগুণ হয়, তাহলে অর্থদণ্ড প্রদান করা যাবে এবং প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, আমি এটি বলার আগে একটু আপনাদের মানি লন্ডারিংটা শুনলে আপনারা একটু মনে করছেন যে এটি জানি একটু কি বিষয়। আমি আপনাদের খুব সহজে বলি যে ধরেন কোন এক এলাকায় মাদক কারবারি, নাম মিস্টার এক্স। মিস্টার এক্স মাদক ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে নিয়ে আসতেছে। তো মিয়ানমার থেকে একটি ইয়াবা ট্যাবলেট কিনে আনেন ধরেন 50 টাকায়, বিক্রি করেন 200 টাকায়, তাহলে 3 গুণ ব্যবসা, কথার কথা। এখন এই যে ইনি 50 টাকায় ক্রয় করে 200 টাকা বিক্রি করলেন বা আরো বেশি বিক্রি করলেন, 3 গুণ ব্যবসা করলেন, ধরেন তার মাস শেষে 20 লক্ষ টাকা প্রফিট হল। এই যে অবৈধ উপায়ে অবৈধভাবে যে 20 লক্ষ টাকা উনি কি করলেন, এটি দেশের বাইরে পাচার করে দিলেন। কারণ তার দেশে এই যে চোরাচালান কোথায় পাঠাই দিলেন, মিয়ানমারে, যে তাকে এই মাদক সাপ্লাই দেয়, কিংবা শ্রীলঙ্কায় পাঠাই দেওয়া হলো অবৈধ আরো তাদের চক্রের যে মূল হোতা আছে, অর্গানাইজ ক্রাইম বলে, যদি অর্গানাইজ ক্রাইমও হয়। এখন এই যে টাকাটি পাঠিয়ে দেওয়া হলো বা এই অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর, অর্থাৎ এক ব্যক্তি বা কোনো সত্তা থেকে অন্য কোনো সত্তার নিকট কালো টাকা যদি দেশের বাইরে রূপান্তর করে, অর্থাৎ এটাকে সাদা বানায়া হোক বা কালো বানায়া হোক, এটা যদি প্রেরণ করা হয়, এই টাকাটা মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা হবে। এখন প্রশ্ন হলো যে মানি লন্ডারিং আইনে কি যে কেউই মামলা করতে পারে? না। মানি লন্ডারিং আপনারা সবাই জেনে থাকবেন যে এই ঘটনা যদি টেকনাফ থানার মিস্টার এক্স এই ব্যবসা করে থাকে, কিংবা আজিজনগর এলাকার কোনো ব্যক্তি করে থাকে, আজিজনগর থানা কিংবা টেকনাফ থানার ওসি সাহেব কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু এই মিস্টার এক্স এর বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারবেন না। তিনি কি করবেন, তার বিরুদ্ধে যে এই অবৈধ উপায়ে আহ, মাদকের বিনিময়ে যে তিনি টাকা বিদেশে প্রেরণ করতেছেন, পাচার করতেছেন, এই বিষয়ে মামলা দেওয়ার জন্য সিআইডি বরাবরে আবেদন করবে। সিআইডি এইটার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটি মাদক দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়েছি। মাদক ছাড়া অন্য কোনো ভাবেও যদি ব্যাংকে টাকা পাচার করা হয়, অপহরণের সাথে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো টাকা পাচার করে, এরপরে আদম ব্যবসায়ীরা যদি অবৈধভাবে টাকা অর্জন করে, সেই টাকা যদি বিদেশে পাচার করে, অর্থাৎ বাংলাদেশি টাকা যদি অবৈধভাবে অবৈধ উপায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তা বা গোষ্ঠী যদি সেটাকে দেশের বাইরে পাচার করে, তাহলে মানি লন্ডারিং আইনে মামলা হয়, এবং এটি 4 ধারায় শাস্তির কথা বলা আছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে 7 ধারা। 7 ধারা বলছে তদন্তে বাধা, অসহযোগিতা, প্রতিবেদন পূরণে ব্যর্থতা বা তথ্য সরবরাহে বাধা দেওয়ার দণ্ড। আমি যেভাবে বুঝিয়েছি আপনারা একটু মনে রাখলে মানি লন্ডারিং নিয়ে কোনো প্রশ্ন আসলে 4 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবে আপনারা এসে লিখে দিবেন এবং বুঝে, আর বাকিগুলো আমি সামনে ব্যাখ্যা দিচ্ছি। তদন্তে বাধা, অসহযোগিতা, প্রতিবেদন পূরণে ব্যর্থতা, অর্থাৎ মিস্টার এক্স এর বিরুদ্ধে তদন্ত করছেন মিস্টার ওয়াই, সাব ইন্সপেক্টর, কথার কথা। এখন যদি
এই আইনের অধীন কয় বছর কোনো কার্যক্রমে তদন্তকারী কর্মকর্তাকে বাধা প্রদান করে সহযোগিতা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে, হয় বলছে যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে প্রতিবেদন প্রেরণ সরবরাহ অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে তিনি এই ধারা অনুযায়ী অপরাধ করবেন এবং তিনি দোষী অবস্থাবেন 1 বছর কারাদণ্ড। তদন্ত যদি অসহযোগিতা করে, এই যে মিস্টার এক্স এর বিরুদ্ধে তদন্ত করবে, সেখানে যদি মিস্টার এক্স কিংবা এক্স এর ওয়াইফ অন্য কোনো ব্যক্তি যিনি তদন্তের সাথে রেলিভেন্ট, তার কোনো কানেক্টিভিটি রয়েছে, সে যদি তদন্তে অসহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে সাবধান অনুযায়ী শাস্তির ব্যবস্থার কথা বলা আছে, সেটি 1 বছর কারাদণ্ড ইত্যাদি। এরপর রয়েছে মিথ্যা তথ্য প্রদানের দণ্ড। কোন ব্যক্তি জ্ঞাতসারে অর্থের উৎস বা নিজ পরিস্থিতি হিসেবে ধারক বাহক থাকা পরিস্থিতি সম্পর্কে বা সুবিধাভোগী বা নমিনি সম্পর্কে কোনো মিথ্যা তথ্য প্রদান করবেন না। এক, যদি কোনো ব্যক্তি এই লঙ্ঘন করেন, তাহলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা কিংবা অর্থদণ্ড। অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে তদন্ত হচ্ছে, তিনি এই তার তদন্তের সাথে যদি নিজে, তার পরিচিত, তার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাহলে তিনি এই সম্পর্কে কোনো মিথ্যা কথা বলবেন না, যা আছে তা সঠিক বলবেন। যদি তিনি মিথ্যা বলেন, তাহলে তার 50,000 টাকা জরিমানা কিংবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড। অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে তদন্ত করা হয়, তিনি তদন্তের স্বার্থে সব সত্য কথা বলতে হবে, তাকে আটকাইয়ে দেওয়া হয়েছে। এরপরে আসেন 13 ধারা। 13 ধারা বলছে জামিন সংক্রান্ত বিধান। এই আইনের অধীন অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে যদি জামিনে মুক্তি দেওয়া আবেদন অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ দেওয়া হয়। অর্থাৎ 13 ধারা জামিনের ব্যবস্থা, মানি লন্ডারিং আইনে 13 ধারা জামিনের ব্যবস্থা করা হয়েছে। হয় বলছে তার বিরুদ্ধে আনিত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মনে আদালত যদি সন্তুষ্ট হন, আর তিনি নারী, শিশু বা স্বাভাবিক শারীরিকভাবে বিকলাঙ্গ বা জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হবে না মনে যদি আদালত সন্তুষ্ট হন, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া যাবে যদি সে শুনানিতে হাজির থাকে, তার মানে যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং আদালত সন্তুষ্ট, তাহলে তাকে জামিন দিতে পারবে। আর বয়ে বলছে যদি নারী, শিশু, বিকলাঙ্গ, প্রতিবন্ধী হয়, তাহলে তাকে জামিন বা ন্যায় বিচার বিঘ্নিত হবে না এটি ভেবে তাকে আদালত জামিন দিতে পারবেন। আর 27 ধারা বলা আছে সত্তা কর্তৃক অপরাধ সংগঠন। সত্তা একটু আগে আমরা বলেছিলাম, সত্তা হচ্ছে কোনো অংশীদারি কারবার, সমবায় সমিতি, কোনো এক বা একাধিক ব্যক্তি, একক ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, এই সবকিছুই সত্তা নামে অভিহিত। এই আইনের অধীনে কোনো অপরাধ কোনো সত্তা কর্তৃক সংগঠিত হয়ে থাকলে পদের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে, এরূপ সত্তার প্রত্যেক মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মকর্তা, কর্মচারীর প্রতিনিধি উক্ত অপরাধ সংগঠন করছে বলে গণ্য হবেন। তিনি যদি প্রমাণ করতে সক্ষম হন যে উক্ত অপরাধ তার অজ্ঞাতসারে হয়েছে বা উক্ত অপরাধ রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। 27 ধারায় বলা আছে যে একটি সব সমিতি, একটি অংশীদারি কারবার, একটি প্রতিষ্ঠান বা এক বা একাধিক মালিকানা সমন্বয় প্রতিষ্ঠানের সকলেই এই ধারা অনুযায়ী মানে এই আইন অনুযায়ী একজনে অপরাধ করলে সকলেই দোষী সাব্যস্ত হবেন। যদি, এখানে তো যদি বলা আছে, যদি তিনি প্রমাণ করতে না পারেন বা সক্ষম না হন যে এই অপরাধগুলো তার অজ্ঞাতসারে করা হয়েছে বা তিনি এই অপরাধটি সম্পর্কে যথাসাধ্য বোধগম্য নয়, অর্থাৎ ইলাস্টিক, তাকে আবার কিন্তু মুক্তিও দিয়েছে। কিভাবে? যদি কোনো ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত না থাকে, তাহলে তার কোনো লায়াবেল নেই। আর যদি একই প্রতিষ্ঠানে রয়েছে কিন্তু সেই বিষয়টি জানে, তাহলে তাকে এই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর যদি তিনি প্রমাণ করতে পারেন যে এই বিষয়টি তার অজ্ঞাতসারে হয়েছে, তার জানার বাইরে হয়েছে বা তিনি জানেন না এবং এটি আদালত বুঝতে সক্ষম হয়, সেক্ষেত্রে এই সত্তার ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া যাবে বা তিনি এটার সাথে জড়িত হবেন না বা এটার সাথে তার চার্জ হবে না বা তাকে লায়াবেল করা যাবে। এরপরে আসি আমরা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। 3 ধারায় রয়েছে মানব পাচারের সংজ্ঞা। মানব পাচার অর্থ কোন ব্যক্তিকে বলছে যে ভয়ভীতি প্রদর্শন করে বা বল প্রয়োগ করে, প্রতারণা করে, সামাজিক বা পরিবেশগত বা অন্য কোনো অসহায়তার কাজে লাগিয়ে অর্থ বা সুবিধা লেনদেন কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে সেটি
দিয়ে সম্মতি গ্রহণ করে বাংলাদেশের অভ্যন্তরে যৌন শোষণ, নিপীড়ন, শ্রম বা শোষণ নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয়, ক্রয়, গ্রহণ, নির্বাসন, স্থানান্তর, চালান, আটক রাখাকে মানব পাচার বলা হয়। তা আমরা মানব পাচার বলতে কি বুঝি? যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি, নারী বা শিশুকে ভয়ভীতি প্রদর্শন করে, বল প্রয়োগ করে, সেটি হতে পারে ফোর্সফুলি, হতে পারে আপোষে, হতে পারে পরিবেশের আর্থসামাজিক পরিণত কোনো অসহায়ত্ব কাজে লাগে। এরকম গ্রামের গরিব মানুষ বলা হয়েছে তাকে আহ গার্মেন্টসে ভালো বেতনে চাকরি দিবে, কিংবা তাকে সৌদি আরব নার্সের কাজে হসপিটালে তাকে প্রেরণ করা হবে। এই যে তাকে এই অসহায়ত্বকে কাজে লাগিয়ে যদি এরকম করা হয়, সেটি যদি শোষণ নিপীড়নের উদ্দেশ্যে ক্রয়, বিক্রয়, গ্রহণ, নির্বাসন, স্থানান্তর, চালান বা আটক করে তার তিনি মানব পাচার করেছেন বলে গণ্য হবে। আর মানব পাচারের 6 ধারায় বলা আছে মানব পাচার নিষিদ্ধকরণ দণ্ড। যে ব্যক্তি এই তিনে উল্লেখিত কোনো কার্যকর, অর্থাৎ যেগুলো আমি বলছি যে সেটি আপোষে হোক আর ফোর্সফুলি হোক, ভয় দেখিয়ে হোক, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা কোনো শিশুকে ক্রয়, বিক্রয়, আটক, নির্বাসন, স্থানান্তর, হস্তান্তর, তারপরে এই এক্সাইল ইত্যাদি করার জন্য যদি কোনো নারীকে ফোর্সফুলি হোক আর ফুসলিয়ে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, উঠিয়ে নিয়ে হোক, যদি নিয়ে নেয়, সেটি মানব পাচার বলে গণ্য হবে। আর দুয়ে বলছে যে মানব পাচার সংগঠনকারী কোনো ব্যক্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ